আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ খুব ভালো কাটছে। ঈদ মোবারক। আপনাকে ভালো আছে? আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। হাড়িভাঙ্গা আম বাগানে কেমন লাগছে আপনার? হ্যাঁ, আমি জীবনে প্রথম হচ্ছে এই হাড়িভাঙা আমের নাম শুনেছি, মানে দেখেছি, খেয়েছি, কিন্তু এইভাবে বাগান দেখিনি। তো আমার কাছে আসার পর আসলে খুব ভালো লাগতেছে। ঈদের সময়টায় চলে আসলাম আপনার সঙ্গে আড্ডা দিতে। দর্শকদেরকে বলতে চাই, দর্শক আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। এই মুহূর্তে আছি রংপুরের হাড়িভাঙা আম গাছের বাগানেই, বলতে গেলে দেখতে পাচ্ছেন আম ধরে আছে। এই আম বাগান নিয়েই তিনি কাজ করছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা এবং আরও অনেক কৃষি কাজ নিয়ে কাজ করছেন। তার নাম হচ্ছে উম্মে কুলসুম পপি। আজকে তার সঙ্গে আড্ডা দেবো। ঈদের আড্ডা তো আছেই, সাথে চেষ্টা করব কৃষি নিয়ে কিছু টিপস নিয়ে দেওয়ার। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। কী অবস্থা আপনার, কেমন আছেন? যেহেতু ঈদের সময়, পাশাপাশি আমাদের জন্য কিন্তু এটা দ্বিগুণ একটা আনন্দের। বলতে গেলে আমরা সবসময় বলি যে আম যখন হারভেস্ট শুরু হয়, এটা আমাদের জন্য আরেকটা ঈদ। সো একদিকে ঈদুল আজহা এবং আমের এই উৎসবটা আমাদের দ্বিগুণ আনন্দ এবং দ্বিগুণ ব্যস্ততা আমাদের জন্য। সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই ভালো যাচ্ছে, পরিবার, বিজনেস সব মিলিয়ে। শুরুতে ঈদ প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, ঈদের সময়টা আসলে কিভাবে কাটানো হয়? ঈদের সময় সবসময় আমাদের বাড়ির যে পরিবারের সবাইকে নিয়েই আসলে কাটানো হয়। যেটুকু সময় পাই সবাইকে মিলে তাদের সাথে একসাথে ঘোরাফেরা, তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়া। আমি কিছু কিছু ভিডিওতে দেখলাম যে আপনার হচ্ছে বাগানে না আসলে কি বলে, ঘাসের গন্ধ, গাছের গন্ধ না পেলে ভালো লাগে না। তো ঈদের দিন কি বাগানে আসেন? ঈদের দিন তো আসলে আসা হয় না। ঈদের দিনটা বা এই সময়টা আসলে পরিবারের জন্য, কারণ আমাদের বিজনেস বলেন, যেমন প্রিমিয়াম ফ্রুটস, প্রিমিয়াম অ্যাগ্রো, এই মানে এগুলোতে যেহেতু আমি ফুললি ইনভলভ, আমি এবং আমার হাজব্যান্ড। সো এবং পাশাপাশি আমার যে অ্যাগ্রো ফার্মটাতে আছেন, এখান থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, আচ্ছা, কাছেই, আশপাশে। কাছেই। সো আমি যখনই ফার্মে আসি, এদিক থেকে আমার বাড়িও ঘুরে আসা হয়, কিন্তু ঈদের সময়টাতে মেইনলি আসলে বাড়িতেই থাকা হয়। আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই পরিচিত, কিন্তু আপনি পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা। আমি শুরুতে জানতে চাই যে এই কৃষিভিত্তিক কাজের সঙ্গে আসলে আপনি কিভাবে জড়িত হলেন? এটা বলতে গেলে আমার হাজব্যান্ডের উৎসাহ, কারণ আমাদের বিজনেসটা শুরু কিন্তু আমার অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস 6 বছর প্লাস, 7 বছর চলছে। আমাদের একটা উদ্যোগ ছিল বিডি অ্যাসিস্ট্যান্ট নামে। তারপর করোনার সময় 2020-এ আসলে আমাদের প্রিমিয়াম ফ্রুটসের যাত্রাটা অফিসিয়ালি শুরু হয়। সো যখন আমাদের বাগানে যাই, চাষিদের সাথে কথা বলি, এটা একটা গল্প আছে প্রিমিয়াম ফ্রুটসের যাত্রাটার। সো তাদের সমস্যাগুলো শোনা, তাদের বিভিন্ন ধরনের পরামর্শের ব্যবস্থা করা, তাদের কাছে যখন রেগুলার যেতাম, তখন বিষয়গুলো তো আমার নিজেরও জানা হতো। অ্যাডভাইজারের সাথে, তাদের সাথে একসাথে মেলানো, গল্প করানো, বিষয়গুলো তাদের মানে সলভ করে দেওয়ার ব্যবস্থা করা। তো তখন মনে হলো কেন নয়, এটা আমরা একটু সবার সাথে শেয়ার করি। তো এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে দিতে দিতে দেখা গেল যে সবাই অনেক পছন্দ করছে। মানুষ তো এখন অনেক ধরনের কন্টেন্ট বানায়, তো আপনি বানাচ্ছেন হচ্ছে কৃষিভিত্তিক কন্টেন্ট। হ্যাঁ, সো অন্যদের থেকে আপনি একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম জিনিসটা উপভোগ করেন কেমন? এটা আসলে আমাদের ভালো লাগার জায়গা। হ্যাঁ, কারণ এটা নিয়ে আমাদের কাজ করা, নিজে করছি, পাশাপাশি সবার সাথে শেয়ার করছি, মানুষজন পছন্দ করছে, এটা আমার খুব ভালো লাগছে। আর যখনই কোথাও যাই, দেখা যায় অনেকে বলে যে আপু আমার এই আম গাছটার এই সমস্যা হয়েছে, আম গাছের পাতা কি বলে মরে যাচ্ছে, বা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কি দিব? সো তখন আমি তাদের সাথে, তখন আমার মনে হয় যে না, তারা বিষয়গুলো আসলে ভিতর থেকে অনুধাবন করছে, বা আমি যে আমার লার্নিংসগুলো শেয়ার করি, তারা সেগুলো এনজয় করছে, তারা নিজেরা চেষ্টা করছে সেখান থেকে নিজেরা অ্যাপ্লাই করার। এটা ভালো লাগার একটা জায়গা। মানে হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের গাছের ডাক্তার আর কি, যখনই কারো কোনো গাছ টাছে সমস্যা হয় আপনার থেকে চিকিৎসা পাওয়া যায়। না, এক্সাক্ট গাছের ডাক্তার বলবো না। যেমন আমরা যেমন কৃষি নিয়ে কাজ করছি, যেমন আমাদের একটা ফার্ম আছে, অনেকে না এখন উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানেও অনেকে এখন ভিজিটে আসে। আমরা আমাদের এই অ্যাগ্রো ফার্মটা করার আগে কেবল তো শুরু করেছি, আমরা কিন্তু অনেক জায়গা ভিজিট করেছি, অনেক ফার্ম ভিজিট করেছি বাংলাদেশের, যেগুলো 2-1টা শেয়ারও করেছি আমার পেজ থেকে। সো মানুষজন এখন আমাদের এখানেও ভিজিট করতে আসে, মানে মেইল করে, ইনবক্স করে যে আপু আমিও করতে চাই বা শুরু করেছি, কিভাবে করব। আমি আপনার কন্টেন্ট দেখি, আমার মতো আরও অনেকে দেখে। আমি দেখি যে আপনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে সুন্দর করে তুলে ধরেন। ধরেন কোন ফলে কি ধরনের পুষ্টিগুণ আছে, কোন গাছটা কোন সময় কি করতে হয়, অনেক কিছু আপনি কন্টেন্ট আকারে প্রকাশ করেন। কিন্তু আমার জানা আছে আপনি এত কিছু জানেন কিভাবে? স্টাডি করি আসলে। আচ্ছা, পড়াশোনা করতে হয়। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক বই গিফট করে, আমি ওগুলো পড়ি। আর হচ্ছে এই রিলেটেড কাজের সাথে যারা যুক্ত, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। যেমন আমাদের যিনি অ্যাডভাইজার আছেন, নোমান ফারুক স্যার, উনিও বিভিন্ন সময় অনেক কিছু শেয়ার করেন। যেমন কিছুদিন আগে গ্যাপে একটা ট্রেনিং করলাম আমরা। সো এই বিষয়গুলো আসলে বিভিন্ন মাধ্যম থেকে জানা হয়। মানে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, যারা আগে থেকে কাজ করছে,
আমি সিনিয়রদের কাছ থেকে শিখতে পছন্দ করি, নিজে শিখি এবং আমার শেখাগুলো শেয়ার করি। আমি শুরু থেকে শুনছিলাম, বলছিলেন যে আমার হাজবেন্ড, আমরা ওনাকে চিনি। আবার আমি এটাও দেখছিলাম যে আপনি আমার সামনে ওনাকে সাগর স্যার বলছিলেন। আমি আসলে একটু গুলিয়ে যাচ্ছিলাম যে এই সাগর স্যার এবং হাজবেন্ড দুজন তো একই ব্যক্তি, কি পরিচয়টা কিভাবে হয়েছে বা তাদের মানে কেন সাগর স্যার বলে ডাকেন তাকে? আচ্ছা, যখন আমি ইউনিভার্সিটিতে আসি আমি না মানে শেখার চেষ্টা করতাম, মানে এই নেশাটা আমার আগে থেকেই ছিল, কিন্তু আমি মানে ভাবতাম কোথায় গিয়ে আমি শিখবো। ভার্সিটিতে অনেক অর্গানাইজেশন ছিল, কোথায় যাব, কোথায় গেলে আসলে আমি রাইট ট্র্যাকে থেকে শিখতে পারবো। তো তখন দেখলাম আমার হাজব্যান্ড আগে থেকে তার ফ্রেন্ড 2-4 জন ফ্রেন্ড মিলে একটা চালায়, অর্গানাইজেশন চালায় ক্রিয়েটিভ সোসাইটি নামে, যেখানে তারা শেখায় বিভিন্ন সফট স্কিল, প্রেজেন্টেশন তৈরি করা, তারপর কোনো একটা নতুন আইডিয়া জেনারেট করে সেখানে পিচ দেয়া কীভাবে দিতে হবে। সো তখন থেকে আসলে আমি তাকে স্যারই ডাকতাম, মানে যদিও ভার্সিটিতে উনি আমার সিনিয়র ছিলেন, তখন থেকেই স্যার ডাকা, যে এত সিনিয়র একজন মানুষ নাম ধরে ডাকবো, তো তখন থেকে স্যার ডাকা এবং আমি এটা এখন বিশ্বাস করি যে আমি সবসময় তার কাছে শিখি। আসলে উনি আমার একজন ভালো মেন্টর। হাড়িভাঙা আম নিয়ে প্রশ্ন করতে চাই। প্রচুর গাছে আম ধরে আছে আমি দেখতে পাচ্ছি, এই আম আসলে পাবো কোথায়? আর রংপুরের হাড়িভাঙা আমটাই এত বিখ্যাত কেন? হাড়িভাঙা আমটা মেইনলি হচ্ছে রংপুরে ভালো হয় আর কি, জিওগ্রাফিক্যালি আসলে রংপুর অঞ্চলে এই আমটা ভালো হয়, আর রংপুরের পদাগঞ্জের স্পেশালি এই আমটা ভালো হয় এবং সম্প্রতি কিন্তু এটা জিআই সনদ পেয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই আমটা এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সুস্বাদু। প্রথমত হচ্ছে আঁশ একদমই নাই, এর হচ্ছে চামড়াটা পাতলা, মানে ভক্ষণযোগ্য অংশটা অনেক বেশি সব, এবং দেখতে কিন্তু আমটা দেখেন খুব সুন্দর। কাঁচাতে যখন আমটা ফুললি ম্যাচিউর হয়ে যায় না, এটা কাঁচাতে কিন্তু খেতে অনেকটা কাঁচা মিঠা আমের মতো। আচ্ছা, যখন ফুললি ম্যাচিউর হয়ে যায় তখন এটা কাঁচাতে অনেকে কাঁচা মিঠা আম বলে বিক্রি করতে পারবে। আচ্ছা, তো এই যে হাড়িভাঙা আম আমি দেখতে পাচ্ছি গাছে গাছে সবুজ হয়ে আছে, পাকেনি এখনো, এগুলো আসলে কবে থেকে বাজারে উঠতে শুরু করবে? এটা ইনশাআল্লাহ জুনের 20 তারিখের দিকে। জুনের 20 তারিখ, এখন তো ঈদ চলছে, এই মাসেরই কিছুদিন পরে হচ্ছে আমরা এটা তুলতে পারবো। ওকে, আমি আবার কন্টেন্ট ক্রিয়েটিভ প্রসঙ্গে চলে আসি। ধরুন আপনি তো কৃষি ভিত্তিক কন্টেন্ট বানাচ্ছেন, এটা কি বিয়ের আগে থেকে শুরু করেছেন? আমাদের বিজনেসের যে পথ চলাটা এটা বিয়ের আগে থেকে, আর ছোট মানে অল্প অল্প করে কিন্তু আমার যেত, আমাদের বিজনেস পেজগুলোতে যেত, কিন্তু এখন যেহেতু সিরিয়াসলি এইটাকেই আমি আমার মানে পেশা নেশা যেটাই বলেন না কেন বেছে নিয়েছি, আমার বিজনেসটাকে প্রিমিয়াম ফ্রুটস প্রিমিয়াম অ্যাগ্রো। সো আমার অ্যাগ্রো প্রজেক্টে প্রতিদিন না হলেও 1-2 দিন পর আসতে হয়। আমার যে কন্ট্রাক্ট ফার্মার আছে তাদের সাথে আমার যেতে হয়, মানে সপ্তাহের অফডে বাদে আমার বাকি দিনগুলো কিন্তু এই কৃষক কৃষি এইগুলো নিয়েই কিন্তু আমার কাটে। সো তাদের কাছে আমি বিভিন্ন বিষয় শিখি, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি, সো এগুলোই আমি আসলে শেয়ার করি। এই তো এই যে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কাজ করছেন, কৃষিভিত্তিক কাজ করছেন, তো কাজ করতে গিয়ে কখনো কি আপনি বাধাগ্রস্ত হয়েছেন বা সমালোচনার সম্মুখীন হয়েছেন? বাধা শুরুতে আসতো, হ্যাঁ, কারণ একদম নতুন তো, আমি যে সেক্টরটা নিয়ে কাজ করছি একজন মেয়ে হয়ে, এটা নতুন তো, মানে সবাই শুরুতে অ্যাকসেপ্ট করতে চাইতো না। তারপর কৃষি নিয়ে কাজ কি করছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ে, শুরুতে এটা কিন্তু অনেকেই ভাবতো যে ও অন্য কিছু করতে পারতো, ফ্যামিলির দিক থেকে প্রেশার ছিল, তারপর হচ্ছে যারা আমার পরিচিত ছিল আগে থেকে তারা বলতো, তবে এখন অনেকটা ইউজ টু হয়ে গেছে, দেখছে যে বলতে কি ধরনের বাধা, আমি জাস্ট জানার আগ্রহ, আমার কাছে মনে হচ্ছে যে সবাই যেটা চায় যে এই সেক্টর কেন, কৃষি কেন, অন্য কোনো কিছুতে তো সে ভালো করতে পারতো। আচ্ছা, এই যে আপনি কৃষি নিয়ে কাজ করছেন, আপনি বলছিলেন যে আমাদের দেশে অনেকে হচ্ছে যে বলে যে কৃষি নিয়ে কাজ করে, সেটা আবার কি? কৃষি ভিত্তিক দেশ হয়ে কৃষি নিয়ে কাজ করায় এত অনাগ্রহ কেন? আমার সবসময় মনে হয় কৃষি অনেক সম্মানের একটা জায়গা, এবং সব থেকে সম্মানের জায়গা কিন্তু কৃষি, কারণ দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাক, আপনি খাবার না খেয়ে থাকতে পারবেন? অবশ্যই না। হ্যাঁ, আমাদের খাবার লাগে এবং আমরা চেষ্টা করি একটু ভালো খাওয়ার, একটু নিরাপদ খাওয়ার। সো যেটাই হোক না কেন আপনার খাবার লাগবে, সো কৃষি থাকবে, কৃষি সম্মানের, এবং কৃষি হচ্ছে আমাদের মূল। কিন্তু আমরা অনেকটা সেই জায়গা থেকে সরে আসছি, কিন্তু আমার কাছে মনে হয় এখন শিক্ষিত মানুষজন ইনভলভ হচ্ছে, কারণ কৃষি আমার কাছে মনে হয় স্মার্ট একটা পেশা। আমি যদি স্মার্টলি ম্যানেজ করতে পারি, যেহেতু এটা সবার নিড, এটা সম্মানের পাশাপাশি এখান থেকে আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কৃষি নিয়ে কাজ করছেন, আমি যদি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের সরকার থেকে কৃষি ক্ষেত্রে আসলে পৃষ্ঠপোষকতা কেমন পাচ্ছেন? আপনি তো আসলে উদ্যোক্তা, কিন্তু যারা প্রান্তিক পর্যায়ে কৃষি কাজ করছে তাদের সঙ্গে আসলে কৃষি অধিদপ্তর বা কৃষি ব্যাপারে কেমন পৃষ্ঠপোষকতা আছে? আমার কাছে মনে হয় কৃষি এই খাতটা সরকারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার, আর এখানে আসলে অনেক কিছু করার সুযোগ রয়েছে। আমি সবসময় যেটা বলি যে আমাদের দেশের মাটি হচ্ছে সোনার মতো, এখানে যেটাই দেওয়া হয় না কেন খুব ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় চাষি ভাইরা কিন্তু ভালো দাম পায় না, বা খুব ভালো হচ্ছে সেটা সঠিকভাবে কোথায় গেলে তারা দাম পাবে সেটাও জানে না।
কারণ এর মেইন সমস্যা হচ্ছে বাজারজাতকরণের সমস্যা, এবং দ্বিতীয়ত আমি যেটা মনে করি প্রপার সার্ভে হয় না। প্রপার সার্ভে হয় না বলতে ধরেন কতটুকু চাষ করলে চাষি ভাইরা সঠিক দাম পাবে, বা যদি এটা চাষিদের মধ্যে সঠিকভাবে যারা আর কি ওই সেক্টরের সাথে ইনভলভ আছেন তারা যদি একটু প্রপার সার্ভে করে তাদেরকে একটু ভাগ ভাগ করে যে বলা যে এই সিজনে এই এই ফসলগুলো হবে, আপনারা যদি এত পার্সেন্টেজের মধ্যে চাষ করেন তাহলে ভালো দাম পাবেন, তাহলে আমাদের ওয়েস্ট হবে না, তারপর হচ্ছে তারা ভালো দাম পাবে এবং চাষিরা নিরুৎসাহিত হবে না। চাষি ভাইরা অনেক সময় কিন্তু হতাশার কাজ করে যখন এত ভালো ফসল হচ্ছে দামটা পাচ্ছে না। পাশাপাশি আমাদের সবসময় মনে হয় এক্সপোর্ট ইম্পোর্টের চ্যালেঞ্জ রয়েছে একটা, এটা নিয়ে তারা একটু ভাবতে পারে। যেমন আমাদের আম অনেক হয়, এটাকে যদি আরও সহজ করা বা হচ্ছে বায়ারদের সাথে ভালো মতো কানেক্ট করানোর বিষয়টা যদি সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার মনে হয় শুধু মানে দেশের জন্য না, বাইরের দেশেও আমাদের সুনাম আর কি, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, বাইরের দেশেও আমাদের দেশের সুনাম ছড়িয়ে পড়বে। আচ্ছা, একটু আগে মাত্র বলছিলেন যে অনেক সময় কৃষকরা অভিযোগ করে যে দাম পাচ্ছে না, আবার গ্রাহক পর্যায়ে গিয়ে যদি আমরা বলি, ধরুন আমি ঢাকা থেকে এসেছি, আমরা আবার গ্রাহকদের আমাদের অভিযোগ থাকে যে দাম অনেক বেশি। আসলে এই যে কৃষকের অভিযোগ দাম পাচ্ছি না, গ্রাহক বলছে দাম বেশি, মাঝে তাহলে দামটা বাড়ছে কোথায় বা এই সমস্যাটা কোথায়? আচ্ছা, যখন ধরেন অনেক হচ্ছে, হ্যাঁ অনেক হচ্ছে কিন্তু ওইটা তো প্রপার ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না, একটা চ্যানেল হয়ে একটা নির্দিষ্ট পরিমাণই যাচ্ছে, ওই নির্দিষ্ট পরিমাণটাই আমরা খাচ্ছি। কিন্তু যখন ধরেন আমার ফুলকপি হওয়ার কথা 10 মণ হয়ে গেছে 40 মণ, কিন্তু ওই চাষি ভাই তো আর দুইজন চাষি ভাই তো অন্য ফসল চাষ করতে পারতেন, সেক্ষেত্রে তারা ভালো দাম পাইতে পারতেন। এই যে বললাম প্রপার সার্ভেটা আসলে হচ্ছে না আমাদের দেশে অনেকে ছাদ বাগান করতে এখন বেশ পছন্দ করে। আমি যদি আপনার কাছ থেকে টিপস নিতে চাই যে ছাদ বাগানে কি ধরনের গাছ লাগানো যায়, কিংবা অথবা কি করলে ছাদ বাগানের ফল বা ফসল ভালো হবে, কি বলবেন? ছাদে চাষ করার ক্ষেত্রে আমি সবসময় বলি যেটা যেগুলো আর কি ঝোপালো টাইপের গাছ, যেমন হচ্ছে লেবু, কমলা, তারপর হচ্ছে ছোট আমড়া গাছ, পেঁপে করতে পারে, তারপর হচ্ছে মরিচ গাছ, খাওয়ার জন্য শাকসবজি ইজিলি করতেই পারে। আর এক্ষেত্রে যেমন দোআঁশ মাটি চাষের জন্য ভালো, দোআঁশ, বেলে দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটি, এই মাটির সাথে চাইলে যেমন ছাদে চাষ করার ক্ষেত্রে ছাই মিক্স করে নিতে পারে। শুকনা গোবর, এখানে একটা বিষয় বলতে চাই, গোবর সার অনেকে মানে গাছের জন্য কিন্তু খুব ভালো মানে একটা সার হচ্ছে গোবর সার, তবে কেউ যেন যখন টবের মাটিটাও রেডি করবে একদম কাঁচা গোবর না দেয়, শুকনা গোবরটা সুন্দর মতো ভেঙে তারপর মাটির সাথে মিক্স করতে হবে। আর গাছের উৎকৃষ্ট মানে আরেকটা খাবার হচ্ছে খৈল, আমরা যে সরিষার তেল খাই না, সরিষার তেল কিন্তু নেয়ার পরে খৈল একটা বের হয়, মানে উচ্ছিষ্ট অংশটাকে খৈল বলে। এটা হচ্ছে সে ভিজায় রাখতে পারে পানিতে 1 সপ্তাহ বা 10 দিন ভিজানো থাকলো, তারপর পানিটা গাছের গোড়ায় দেবে, এটা একটা ভালো খাবার। তারপর ছাদ বাগানের জন্য আমি বলি হচ্ছে কলা, আমরা প্রতিদিন বাসায় কলা খাই, কলার খোসাটা খুব ভালো পটাশিয়ামের উৎস, সে দিতে পারে। ডিমের খোসা ক্যালসিয়ামের ভালো উৎস, সে দিতে পারে। চা পাতা নাইট্রোজেনের খুব ভালো উৎস, চা পাতাটা সে দিতে পারে। এবং কীটনাশকের জন্য আমি 2-1টা ভিডিও শেয়ার করেছি, আমি এখানে আমার লাগিয়েছি প্রাকৃতিক কীটনাশকের জন্য নিম গাছও লাগিয়েছি। সো সেক্ষেত্রে তারা জাতনিম পাতাটা সংগ্রহ করতে পারে, একটু চাইলে শুধু পানিতেও ভিজিয়ে রেখে 8-10 দিন পর সেই পানিটা স্প্রে করে দিতে পারে, বা হচ্ছে ওই পানিটা মানে জাতনিম পাতা পানিতে করে জাল করে সাথে একটু হলুদ দিয়ে ওটা স্প্রে করে দিলে কীটনাশকও দূর হয়ে যাবে। সবই বলেছেন, কিন্তু ছাদ বাগানে কি ধরনের গাছ ভালো হয় সেটা বলেন, একটু জানতে চাচ্ছিলাম। ছাদে আসলে ছোট ঝোপালো টাইপের গাছগুলো ভালো হয়, যেমন লেবু জাতীয় গাছ হতে পারে, সেটা কমলা হতে পারে, মালটা হতে পারে, লেবুর বিভিন্ন জাত আছে সেগুলো ভালো হতে পারে। তারপর শাকসবজি ভালো হয়। আসলে ছাদে এখন সবাই সবকিছুই করছে, তারপর আমি বলবো যেগুলো মানে ঝোপালো টাইপের গাছ, মিডিয়াম লেভেলে, খুব বেশি বড় হয় না, এই গাছগুলো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আমও ভালো হয় এখন, কারণ আম যেহেতু গ্রাফটিং করে করা, এখন বেশিরভাগ গাছ কিন্তু গ্রাফটিং করে করা, বিভিন্ন জাতের সে আম রাখতে পারে, বড় ড্রামে করে দিল, ছোট গাছে গ্রাফটিং করে বিভিন্ন জাতের আম লাগিয়ে সে বাড়ির ছাদ থেকে বিভিন্ন স্বাদের আমের স্বাদ নিতে পারবে আর কি। শুট শুরুর আগে আমি আপনার সঙ্গে এই আম বাগান নিয়ে কথা বলছিলাম যে এত ছোট ছোট গাছে আলহামদুলিল্লাহ এত আম ধরেছে, এই গাছগুলো কি গ্রাফটিং করা? এগুলো গ্রাফটিং করে করা। আচ্ছা, এগুলো যদি আমি ছাদে লাগাই হবে? হ্যাঁ হবে। আপনি গাছ আসলে আম হারভেস্ট করার পর প্রুনিং করে দিতে হয়, তাহলে গাছটা ছোট থাকে এবং হচ্ছে আমও ভালো আসে। অনেক আড্ডা দিয়েছি, শেষের দিকে বলতে চাই যে কৃষি নিয়ে আসলে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চান, নাকি আপনিও একসময় বলবেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি, এমন কোনো পরিকল্পনা আছে কিনা? আমি শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেটা প্ল্যান করি আল্লাহ তাআলার প্ল্যান ডিফারেন্ট থাকে, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা হয়েছে ভালো হয়েছে। সো আমাদের প্ল্যান তো কৃষি নিয়েই থাকা, যেমন এখন অ্যাগ্রো ফার্মে কেবল শুরু, অ্যাগ্রো ফার্মটার কাজ, কিন্তু এটাকে সাজানো,
এটা যেন একটা রোল মডেল হয়। এবং আমার ইচ্ছা আছে নিজে শেখার পাশাপাশি যেন আর যারা শিখতে চায় আমাকে বিভিন্ন সময় বলে তারা যেন এখানে এসে জানতে পারে বিষয়গুলো, তাদের সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব। একটা ট্রেনিং এখানে থাকার ব্যবস্থার পাশাপাশি হয়তো ট্রেনিং একটা সেন্টার থাকবে যেখানে তারা শিখতে পারবে বিষয়গুলো হাতে কলমে, হয়তো এখন না আরও পরে, হয়তো আল্লাহ তাআলা আরও ডিফারেন্টভাবে সেটা রাখতে পারে। পাঠ্যসূচি থেকে আপনার কাছে মনে হয় যে কৃষিভিত্তিক পড়ালেখাটা বাড়ানো উচিত বা কোনো সাজেশন? এখন তো আমাদের দেশে অনেক সংস্কার চলছে, সেটা পাঠ্যক্রম থেকে সবকিছুতে কৃষিভিত্তিক কোনো কিছুকে আরো বেশি ইনভলভ করা উচিত কিনা? আমি একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমি ভার্সিটিতে আসলাম আমার যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্স প্রত্যেক সেমিস্টারে আমাদের ফিল্ড ওয়ার্ক থাকতো। সো তখন আসলে বিষয়গুলো যখন স্টাডি করতাম ভালো লাগাটা কিন্তু আরও বাড়ে। আমার মনে হয় যদি এইরকম ছোটোবেলা থেকে, যেমন ক্লাস 6 থেকে কিন্তু কৃষি শিক্ষা আছে, আমার মনে হয় যে মাঠে গিয়ে তাদেরকে শেখানো হয় না। হ্যাঁ, তাদের মাঠে গিয়ে প্র্যাকটিক্যালি মনে হয় বিষয়গুলো শেখালে তারা যেমন আরও মাটির কাছাকাছি যাচ্ছে, বিষয়গুলো তারা আরও সুন্দর মতো জানতে পারছে। এবং কৃষি যে একটা সম্মানজনক পেশা এবং সম্মানের একটা জায়গা এবং আমাদের যে রুট, এটা তারা ছোটোবেলা থেকে কিন্তু জানতে পারতেছে। সো বড় হওয়ার পর কেউ আর কৃষি পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে লজ্জাবোধ করবে না। ঠিক আছে উম্মে কুলসুম পপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু মানুষ আপনাকে ভালোবাসে আবার অনেকে একটু সমালোচনা করে, সব মিলিয়ে যারা আপনাকে ভালোবাসে বা কৃষিকাজকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে ক্যামেরা দিকে তাকিয়ে বলতে পারেন। আমি যেহেতু মাটির সাথে থাকি, কৃষি এবং কৃষকের সাথে সবসময় থাকি, তাদের সাথে কথা বলি, সো আমার ভালো লাগাটা অন্যরকম। কিন্তু আমার সবসময় ভালো লাগে যখন আপনারা আমার কমেন্ট বক্সে এসে আপনার ভালো লাগাগুলো ব্যক্ত করেন, সেটা দেখতে খুব ভালো লাগে। এবং আমি ফিল করতে পারি যে আপনারা আসলে কৃষিকে ভালোবাসেন এবং কৃষির সঙ্গে থাকতে চান। ডিরেক্টলি না থাকলেও ইনডিরেক্টলি আপনারা অ্যাটাচ থাকেন, এটা খুব ভালো লাগার। সো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উদ্যোগের জন্য দোয়া করবেন। আর যারা ভিজিট করতে চান প্রিমিয়াম অ্যাগ্রোতে, ইনশাল্লাহ হয়তো 1 বছর পর আমাদের একটা আউটলুক চলে আসবে, তখন আসতে পারবেন, হাতে কলমে অনেক বিষয় জানতে পারবেন। বাট আমি শুনেছি যে আপনি এমন একটা প্ল্যান করছেন যে মানুষ যেন একদম মাটির গন্ধে এই হাড়ি ভাঙা আমের নিচে এসে থাকতে পারে, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করছেন, সেটা কি একটু যদি বলতেন? হ্যাঁ, আমরা এখানে যে অ্যাগ্রো ফার্মটা করছি এখানে আমাদের থাকার ব্যবস্থা থাকবে, সবাই যেন এখানে সরাসরি এসে বাগানে ঘুরতে পারে, বাচ্চারা বিশেষ করে। আমরা পুকুর করেছি, পুকুরে মাছ করছি, তারপর পুকুরে চারপাশ দিয়ে শাকসবজি করছি, আমি আঙ্গুরও লাগিয়েছি। কেউ যেহেতু কাজ শুরু ধীরে ধীরে সাজাচ্ছি। আর এখানে এসে তারা বিষয়গুলো দেখতে পারবে, এখানে খেতে পারবে, পাশাপাশি শিখতেও পারবে। আচ্ছা, মাটির কাছে এসে মাটির মধ্যে থাকবেন এবং মাটির গন্ধ নেবেন, মাটির ফল একদম উৎকৃষ্ট ফলগুলো যেন খেতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন। ঠিক আছে উম্মে কুলসুম পপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের সময়টা আমাকে সময় দিয়েছেন, ঈদের টাইমটা একটু নষ্ট করে দিলাম আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে এসেছেন, আবারও আসবেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের জনপ্রিয় একজন কৃষিভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তা উম্মে কুলসুম পপির সঙ্গে ছিলাম রংপুরে। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈদটা নিরাপদে কাটাবেন। আল্লাহ হাফেজ।